আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন 2022 ডিএলএড জাজমেন্ট কপি আপলোড হয়েছে। এই নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ চলছে প্রায় সন্ধ্যা থেকে আপলোড হওয়ার পরে 7:30-8টার দিকে। তো এখন এই জাজমেন্টে কী রয়েছে, কারা সুযোগ পাবে, সবাই কি সুযোগ পাবে 2022-এ? সমস্তরা না, শুধু মামলাকারী যারা আপিল করেছিল তারাই সুযোগ পাবে? বা পয়েন্ট, ইংরেজিতে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো লাইন টু লাইন বা বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সঙ্গে করব। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি আপনাদের ধারণা আমি দিতে পারবো। মানে এই অর্ডার কপিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা আছে। কিছু অর্ডার কপিকে ধরে এগিয়েছে, যেখানে তেজ প্রকাশ পাঠকের মামলা ইত্যাদি ইত্যাদি মামলাকে কেন্দ্র করে এখানে ধরে এগিয়েছে। তো আমরা সেই অর্ডার কপিটি বা কোন রুলস ইউজ করেছে সুপ্রিম কোর্ট, বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আপনাদের শেয়ার করবো। চলুন আমরা দেখতে থাকি। এই হলো আজকের আকাঙ্ক্ষিত অর্ডার কপি, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। তো এই অর্ডার কপিতে কী লেখা আছে, প্রথম যে পেজগুলো রয়েছে, প্রথম 20-25টি যে পেজ, 30টি মতো পেজ রয়েছে বা 29টি, সেই পেজগুলোতে মানে এই টোটাল যে আপিলগুলো কী আছে, পিটিশনারদের আপিল বা রেসপন্ডেন্টের আপিল বা টোটাল আপিল বা হিস্ট্রিতে এখানে রয়েছে, টোটাল ব্যাকগ্রাউন্ড ডকুমেন্টের। তো মূল জায়গায় কী রয়েছে সেই পেজগুলোতে আমরা আলোচনা করব, আমরা বেশি বিস্তারিত করব না। তো আমরা যে পয়েন্ট থেকে আলোচনা শুরু করব, তো সেই পয়েন্ট হলো পয়েন্ট নাম্বার 31 থেকে আমরা আলোচনা করব। কোভিড-19 পরিস্থিতিতে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল, তার জন্য এদেরকে ছাড় দেওয়া হয়েছিল। 2022 ডিএলএড কোর্স কমপ্লিট করতে পারেনি। অ্যারেজেন্ট ডিউ টু দ্য লেট কন্ডাক্ট অফ দ্য 2022 of DLED examination impediment after the COVID-19 pandemic, we are of the opinion that there is no illegality and arbitrariness in the actual recruitment notification dated at the recruitment process comments under the relevant rules, and also as per the direction of the single judge of the High Court disposing the repetition. It is important to note that recruitment notification date এত was not challenged by anyone. recruitment নোটিফিকেশনটা চ্যালেঞ্জ হয়নি। এবার বলছে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য ওদের কোর্সটি শেষ করতে লেট হয়েছে ইত্যাদি ইত্যাদি এখানে মানে বলা আছে। এর জন্য কিন্তু এইগুলোকে টানা হয়েছে, কী জন্য এদের সুযোগ দেওয়া উচিত। আর রেফারেন্সগুলো কী আছে চলুন আমরা দেখতে পারি। এখানে 3টি মানে কেসকে এখানে মানে এর আগে সুপ্রিম কোর্টের বা বিভিন্ন হাইকোর্টের 3টি কেসকে কিন্তু জজেরা ভিত্তি করেছেন। মানে সেগুলো কি, ভূপিন্দর সিং সুপ্রা অ্যান্ড রাকেশ কুমার শর্মা অ্যান্ড তেজ প্রকাশ পাঠক। কিছুদিন আগে 5 বেঞ্চের যে মামলাটি হলো, মানে রুলসের চেঞ্জ করা যাবে না, খেলা চলাকালীন রুলস চেঞ্জ করা যাবে না ইত্যাদি ইত্যাদি। তো এই যে ব্যাপারটি, এই যে মামলার পুরো অর্ডার কপিটি কিন্তু পড়লে আমরা বুঝতে পারবো, কিন্তু এই যে শর্ট করে একটা কোট করা হয়েছে সেই কোটটি আমরা দেখে নেব। কিন্তু বিস্তারিত যেটার উপরে ভিত্তি করে তারা এগিয়ে গেছেন, জজদ্বয় এগিয়ে গেছেন, সেটাই আমি বলতে চাইছি। তো এই 31 নম্বর পয়েন্টে সেই মামলার নামগুলো এখানে রয়েছে, কাদের সঙ্গে কাদের মামলা ছিল। তো সুতরাং সেটার উপর ভিত্তি করে দেখুন, দিস কোর্ট এক্সারসাইজ ইটস পাওয়ার, কোর্ট যে পাওয়ারটি প্রদান করেছে আর্টিকেল 142 of the Constitution to validate and legitimate the recruitment process. Validate and legitimate the recruitment process. The relevant portion of the judgment, ভূপিন্দর সিং, এই ভূপেন্দ্র সিংয়ের জাজমেন্টে কী লেখা আছে এটার উপরে 142 নম্বর আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটার উপরে ভিত্তি করে কিন্তু এই অর্ডারটি হয়েছে, সম্পূর্ণ এই অর্ডারটি এসছে। এখানে এই যে 13 নম্বর পয়েন্টটা খুব স্পষ্ট করে বোঝাটা খুব দুষ্কর, কারণ সমস্ত জাজমেন্টটা পুরোটা পড়ার পরে কিন্তু এটা বোঝা যাবে, তার আগে কিন্তু বোঝা যাবে না। কি কনসিডারের যে কেসটা এখানে এসেছে, দ্যাট দ্য কাট অফ ডেট বাই রেফারেন্স টু হুইচ দ্য এলিজিবিলিটি রিক্রুটমেন্ট মাস্ট বি স্যাটিসফাইড বাই দ্য ক্যান্ডিডেট সিকিং আ পাবলিক এমপ্লয়মেন্ট ইন দ্য ডেট অ্যাপয়েন্টেড বাই দ্য রিলেভেন্ট সার্ভিস রুলস। ইফ দেয়ার বি নো কাট অফ ডেট অ্যাপয়েন্টেড বাই দ্য রুলস, দেন সাচ ডেট অ্যাজ মে বি অ্যাপয়েন্টেড ফর দ্য পারপোজ ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট কলিং ফর অ্যাপ্লিকেশন। এখানে বলা হচ্ছে যে এখানে কাট অফ ডেটের কথা বলেছে, অ্যাপ্লিকেশন বা আবেদনের কাট অফ ডেটের কথা বলা হয়েছে। সেই আবেদনের যে কাট অফ ডেট নিয়ে এখানে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে। নো কাট অফ ডেট অ্যাপয়েন্টেড, যদি কাট অফ ডেট এখানে না দেওয়া হয়, সাচ ডেট অ্যাজ মে বি অ্যাপয়েন্টেড ফর দ্য পারপোজ ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট কলিং ফর অ্যাপ্লিকেশন করার জন্য যে কাট অফ ডেট যদি না দেওয়া হয় সেই কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দ্যাট ইফ দেয়ার বি নো সাচ ডেট অ্যাপয়েন্টেড, দেন দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শ্যাল বি অ্যাপ্লাইড বাই রেফারেন্স টু দ্য লাস্ট ডেট অ্যাপয়েন্টেড বাই হুইচ দ্য অ্যাপ্লিকেশন হ্যাভ টু বি রিসিভড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। যে কম্পিটেন্ট অথরিটি রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পেমেন্ট, এখানে যদি নো সাচ ডেট অ্যাপয়েন্টেড, যদি কোনো ডেট এখানে না দিয়ে থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শ্যাল বি অ্যাপ্লাইড, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শ্যাল বি অ্যাপ্লাই করা যেতে পারে বাই রেফারেন্স টু দ্য লাস্ট ডেট অ্যাপয়েন্টেড বাই হুইচ, যেটা লাস্ট ডেটটি দেওয়া হয়েছে আবেদনে, দ্য অ্যাপ্লিকেশন হ্যাভ টু বি রিসিভড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তাহলে কাট অফ ডেট যদি এখানে কোনো না দেওয়া থাকে,
তাহলে এই কম্পিটেন্ট অথরিটি ক্যান্ডিডেটের যদি এলিজিবল ক্রাইটেরিয়া পূরণ করতে পারে তাহলে আবেদনটি গ্রহণ করতে বাধ্য। তো এই 142 নম্বর আর্টিকেল কী আছে না আছে অতটা আমরা তো বলবো না, আমাদের মূল পয়েন্ট কী আছে। হাউএভার দেয়ার আর সার্টেন স্পেশাল ফিচার্স অফ দিস কেস হুইচ নিড টু বি টেকেন কেয়ার অফ অ্যান্ড জাস্টিস বি ডান বাই ইনভোকিং দ্য জুরিডিকশন আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন ভেস্টেড ইন দিস কোর্ট সো অ্যাজ টু অ্যাডভান্স দ্য কজ অফ জাস্টিস। এই জাস্টিসের যে কারণটি রয়েছে সেটা আর্টিকেল নম্বর 142-এর উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে, যেখানে এই মামলাকে এখানে ধরে এগিয়ে যাওয়া হয়েছে। তো চলুন এবার 32 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। অ্যাপার্ট ফ্রম আওয়ার রিজনিং দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেট 21/2022 ইজ লিগাল। রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেট সেটি পুরোটাই লিগাল অ্যান্ড ভ্যালিড। উই হ্যাভ নো হেজিটেশন ইন এক্সারসাইজ অফ পাওয়ার অ্যান্ড জুরিডিকশন আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন টু ডু কমপ্লিট জাস্টিস ফর দ্য পার্টিস। এই দল যারা পার্টি করেছে, যারা আবেদন করেছে, এই আর্টিকেল 142-এর উপর ভিত্তি করে তাদের উপরে যে ন্যায় বিচার দেওয়া হবে সেটাই কোনো দ্বিমত নেই, কোনো বাধা নেই, কোনো হেজিটেশন নেই বা ইতস্তত বোধ নেই, ঠিক আছে। কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস যে নোটিফিকেশান 21/10/2022 সেটা কিন্তু ভ্যালিড বলে গণ্য করা হচ্ছে। 33 পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটাই গল্প হয়ে যাবে। কি বলছে? ইন ভিউ অফ দ্য অ্যাবভ, পুরো যে ভিউটা এই যে 30 পাতার ভিউ এটার উপরে ভিত্তি করে উই অ্যালাউ দ্য অ্যাপেলস, আমরা অ্যাপেলসটি পুরো করছি, মানে অ্যালাউ করছি। কোন আপিলের কথা? যে এসএলপি, স্পেশাল লিভ পিটিশন। তো এখন এই স্পেশাল লিভ পিটিশন যে আপিলের কথা বলা হচ্ছে এখানে কিন্তু 960 জন কি 970 জন ক্যান্ডিডেট ছিল, হাজারের আশেপাশে। তারা সুযোগ পাবে না, এন্টায়ার ক্যান্ডিডেটরা সুযোগ পাবে যারা 20-22 রয়েছে। সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে পশ্চাদের উপরে ছেড়ে দিয়েছে যে প্রত্যেকটা রিক্রুটমেন্টে যে এর আগে 9533 কীভাবে রিক্রুটমেন্ট হবে, পরবর্তী স্টেপ কী হবে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছিল। কিন্তু এই অর্ডারে পশ্চাৎ কীভাবে এগিয়ে যাবে, কী করবে না করবে সেটা কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু অ্যালাউ দ্য আপিলের কথা বলা হয়েছে। সেট অ্যাসাইড দ্য জাজমেন্ট অফ দ্য ডিভিশন বেঞ্চ ইন ম্যাট নাম্বার 1725 অফ 2022 ডেট 11/4/2023 11ই এপ্রিলে যে অর্ডারটি দেওয়া হয়েছিল ম্যাট 1725/2022 সেটা সেট অ্যাসাইড করা হয়েছে, সরিয়ে রাখা হয়েছে জাজমেন্টটি বা স্থগিত আদেশ, সেটাকে মানা হচ্ছে না, তাদেরকে আপিলগুলো অ্যালাউ করা হচ্ছে। কিন্তু এখানে আপিলটি অ্যালাউ 142-এর উপরে ভিত্তি করে, কিন্তু এখানে পশ্চাদের স্ট্যান্ড কি? কাট আপ ডেট বেঁধে দেয়নি বলে পশ্চাৎ একবার সুযোগ দিয়েছে, পরে আবার বাদ দিতে চাইছে, সেই জন্য কাট আপ ডেটের কথাটি এখানে চলে এসেছে, কিন্তু 142 অ্যাপ্লাই করা হয়েছে ওই জন্যই। The process with comments in the notification date 21/2022 must proceed further and board must take immediate step for concluding the recruitment process expeditiously as possible. তো এখানে পশ্চাৎকে বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটি শুরু করতে 21/10/2022 নোটিফিকেশন অনুযায়ী এগিয়ে যেতে পারে আর টেক ইমিডিয়েট স্টেপ, খুব তাড়াতাড়ি স্টেপ নিতে বলা হচ্ছে ফর কনক্লুডিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পন্ন করার জন্য অ্যাজ এক্সপিডিয়াসলি অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি বা মানে সম্ভব হয়। এবার 34 নম্বরে কী রয়েছে? আওয়ার কনসিডারেশন ওয়াজ কনফাইন্ড টু এক্সামাইন দ্য লিগালিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাস বাই ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট। এখানে জাজরা বলছেন যে আমাদের লিগালিটি বা আমাদের ভ্যালিডিটি কী রয়েছে, আমাদের শুধু ডিভিশন বেঞ্চের যে অর্ডারটি রয়েছে সেই হাইকোর্টের ডিভিশন সেটাকেই নিয়ে আমরা অর্ডার পাস করছি, সেটার উপরে ভিত্তি করে, কারণ ডিভিশন বেঞ্চের অর্ডারটি এখানে চ্যালেঞ্জ হয়েছে। ওয়াল অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্ট আর ডিসমিস অ্যাজ উইথড্র, এখানে সমস্ত আয়ে যা ছিল সব কিছু ইমপ্লিমেন্ট বলা হয় তাদেরকে, ডিসমিস করে দেওয়া হলো। দ্য অ্যাপ্লিকেশন আর পারমিটেড টু অ্যাভেল সাস রেমেডিস অ্যাজ আর অ্যাভেলেবেল টু দ্য মেন ল, এখানে অ্যাপ্লিকেশন পারমিটেড করা হলো, যদি কোনো রেমেডির প্রয়োজন করা হয় তাহলে সেই অধিকার আছে তাদের। ইফ রেমেডিস আর ইনভোক দেয়ার প্রেয়ার্স উইল বি কনসিডার অ্যান্ড ডিসপোজ অফ দ্য রেসপেক্টিভ কোর্টস অফ দ্য ট্রাইব্যুনালস অন দেয়ার ওন মেরিটস। তো এখানে তাদের মানে রিমেডিস যদি ইনভোক করা হয় বা প্রেয়ার্স তাদের কনসিডার, তো সেইগুলো ডিসপোজ করে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি এখানে বলা হয়েছে, কারণ কোর্টের ভাষা সব কিছু বোঝা খুব দুষ্কর। মোটামুটি এই হচ্ছে অর্ডার কপি। তো এই অর্ডার কপি অনুযায়ী আমরা সিদ্ধান্তে আসতে পারি যে 20-22 তো জিতে গেছে, এটা আমরা বুঝে গেছি। এবার দুটি ব্যাপার, যে 960 জন সুযোগ পাবে না টোটাল 20-22 যারা কেসে যুক্ত হয়নি তারা সুযোগ পাবে, এটা কিন্তু প্রশ্ন করা, সেটা সম্পূর্ণ পশ্চাতের উপর ডিপেন্ড করছে। কিন্তু যদি এই আপিলটি অ্যাকসেপ্ট করা হচ্ছে, সেই আপিলে যারা পিটিশনার যুক্ত আছে তারাই সুযোগ পাবে না কারা সুযোগ পাবে বা পশ্চাদের মানে ওয়ে কী হবে সেটা কিন্তু এই অর্ডারে দেওয়া নেই, সেহেতু সম্পূর্ণ পশ্চাদের উপর ডিপেন্ড করছে কী হবে। তো এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করবো, পশ্চাদের ভিউ কী হবে, কী নোটিফিকেশন সেটার জন্য ওয়েট করবো। ধন্যবাদ।